স্কুল পড়ুয়া বাচ্চা মেয়েদের কিডন্যাপ করে ধর্ষণের পর পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারছে বিকৃত মস্তিষ্কের এক সাইকো কিলার। এই কিলার একদিন 8 বছরের একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর এরপর ওই মেয়েকে বাঁচাতে তার চাচা মিশনে নামে। চাচা কি পারবে তার ভাতিজিকে ওই সাইকোর হাত থেকে রক্ষা করতে? জানতে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন থ্রিলার ইউনিভার্স। বলছি 2023 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া ইমোশনাল ড্রামা থ্রিলার মুভি চিত্তার কথা। মুভিটিতে চাচা ভাতিজির গল্প প্রতি মুহূর্তে আপনার হৃদয় স্পর্শ করবে, আর শেষ পর্যন্ত কখন যে আপনার চোখের কোণে জল এসে যাবে বুঝতেই পারবেন না। কারণ এটি শুধু মুভির গল্প নয়, এটি তামিলনাড়ুর একটি সত্য ঘটনা। তামিলনাড়ুর পালানি বাস স্ট্যান্ড। বাসে যে মেয়েটিকে দেখছেন তার নাম শক্তি। শক্তি গ্রাম থেকে ভাইয়ের সাথে পালানি এসেছে। অন্যদিকে বাস স্ট্যান্ডের বাইরে কর্পোরেশনের লোকেরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। ইনি হচ্ছেন ঈশ্বর, কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে চাকরি করে। একজন ঈশ্বরের কাছে জানতে চায়, আমার স্টিকার কোথায়? ঈশ্বর বলে, আরে ভুলে গেছি, গাড়িতে রেখে এসেছি, দাঁড়াও এনে দিচ্ছি। ঈশ্বর গাড়িতে যাচ্ছিল, তখনই শক্তিকে দেখে থেমে যায়। শক্তি ও ঈশ্বরকে দেখে ঈশ্বরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের এমন দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে তাদের কোনো পাস্ট আছে। তবে এর মধ্যেই ঘড়ির ঘণ্টা বেজে ওঠায় ঈশ্বর দৌড়ে বেরিয়ে যায়। ঈশ্বর তার ভাতিজি সুন্দরীকে আনতে সোজা স্কুলে চলে যায়। এতক্ষণে সবাই চলে গেছে। দেরি দেখে ওয়াচম্যান ঈশ্বরকে বলে, স্যার বাচ্চা তো বাড়ি চলে গেছে, আপনার দেরি দেখে আমি আপনার প্রতিবেশীর সাথে অটোতে পাঠিয়ে দিয়েছি। শোনামাত্র ঈশ্বর ওয়াচম্যানের কলার ধরে বলে, তুই জানিস আমি আসবো, তারপর কিভাবে পাঠিয়ে দিলি? ওয়াচম্যান বলে, স্যার বাচ্চা ভিতরে লুকিয়ে আছে। ঈশ্বরও উকি দিয়ে দেখে সুন্দরী গাছের আড়ালে। এই জন্য ঈশ্বর ওয়াচম্যানকে সরি বলে। ঈশ্বরের সাথে সুন্দরীর এটা অবশ্য নতুন কিছু না, তাই ঈশ্বরও জানে যে এখন তাকে কি করতে হবে। ঈশ্বর তার ফোন বের করে গেম খেলতে খেলতে ওয়াচম্যানকে বলছিল, আপনি গেম খেলতে পারেন। তখনই সুন্দরী দৌড়ে এসে ঈশ্বরকে ইনস্ট্রাকশন দিতে থাকে। এরপর ঈশ্বর সুন্দরীকে নিয়ে বাজারে যায়। বাজারে রং বেরঙের মুরগির বাচ্চা দেখে সুন্দরী বলছিল, চাচু একটা কালার মুরগি কিনে দাও না। ঈশ্বর বলে, 2 দিন পর মরে যাবে, তখন কান্না করবি। আর দোকানেও দেখ কেউ নেই। মুদি দোকানে বলে, 2 দিনেই রং চলে যাবে। তারপর সুন্দরীর কালার মুরগি চাই। উপায় না দেখে ঈশ্বর সুন্দরীকে বলে, আচ্ছা বল, আমার বিল হয়েছে 850 টাকা, দোকানদারকে 1000 টাকা দিয়েছি, এখন আমি কত ফেরত পাবো? যদি বলতে পারিস তাহলে কালার মুরগি কিনে দিব, নয়তো ললিপপ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সুন্দরী কিছুক্ষণ চেষ্টা করে, কিন্তু বলতে না পারায় ললিপপ নিয়ে তার সন্তুষ্ট থাকতে হয়। চাচা ভাতিজি একে অন্যের যান। ঈশ্বর প্রতিদিনই সুন্দরীকে স্কুলে নিয়ে যায় এবং নিয়ে আসে, এবং যাওয়া আসার সময় ঈশ্বর প্রতিদিন সুন্দরীকে বাড়ির পথ চিনিয়ে দেয়। কিন্তু সুন্দরী কখনও বাড়ির পথ মনে রাখতে পারে না। ইনি হচ্ছেন সুন্দরীর মা কল্যাণী। সুন্দরীর বাবা বেঁচে নেই। সুন্দরীর বাবা মূলত কর্পোরেশন চাকরিটা করত। সুন্দরীর বাবা মারা যাওয়ার পর ঈশ্বর সেই চাকরিটা পেয়েছে, তাই এখন তারা সেই কোয়ার্টারে থাকে। কল্যাণী ঈশ্বরের বিয়ের জন্য মেয়ে দেখছে, কিন্তু ঈশ্বর বিয়ের কথা উঠলে কেটে পড়ে। সিন চলে যায় রাতে। ঈশ্বরের কোলে যে মেয়েটিকে দেখছেন তার নাম পন্নী। পন্নী ঈশ্বরের বন্ধু ভেডিভেলের বোনের মেয়ে। পন্নী আর সুন্দরী একই ক্লাসে পড়ে, অবশ্য আলাদা স্কুলে। এজন্য ঈশ্বরও পন্নীকে সুন্দরীর মতোই আদর করে। এ হচ্ছে ঈশ্বরের বন্ধু ভাডিভেলু, মানে ডাকনাম ভেলু। ভেলু পুলিশের সাব ইন্সপেক্টর, ক্রাইম ব্রাঞ্চে কাজ করে। শক্তি আসার কথা শুনে ভেলু ঈশ্বরকে জানায় যে ওর বাবা মাও 2 দিন আগে এসেছে। এখানে মনে হয় ও কোনো চাকরি পেয়েছে, এজন্য আজ সকালে ওর ভাইয়ের সাথে এসেছে। আমার ইনফর্মার সব বলল আমাকে। ঈশ্বর জানতে চায় কারোর সাথে রিলেশন আছে নাকি। ভেলু বলে, চান্সই নেই, ওর মনে হয় বিয়ে হয়ে গেছে। কিন্তু ঈশ্বর বলে, আরে না, আমি দেখেছি, ওর গলায় মঙ্গলসূত্রও নেই, সিঁথিতে সিঁদুরও নেই, বিয়ে হয়নি। ভেলু বলে, তুই চিন্তা করিস না, আমি আমার ইনফর্মারকে ওর বাড়ির সামনে থাকতে বলেছি, কাল পর্যন্ত সব তথ্য পেয়ে যাব। এরপর ঈশ্বর বাড়িতে চলে আসে, তবে ভোর হতেই অফিসে চলে যায়। ঈশ্বর এসে সবাইকে রোস্টার অনুযায়ী ডিউটি বন্টন করে দিচ্ছিল। তখনই একজন শক্তিকে ঈশ্বরের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, স্যার ও আজই নতুন যোগদান করেছে। ঈশ্বর তো একদম হতবাক। ঈশ্বর কিছু বলতেই পারছিল না, শুধু বলে ঠিক আছে। এরপর শক্তি ডিউটিতে চলে যায়। কিন্তু পরদিন সকাল হতেই ঈশ্বর ভেলুকে সাথে নিয়ে শক্তির সাথে দেখা করতে চায়। এরা 3 জনই মূলত একই স্কুলে পড়াশোনা করত। ঈশ্বর শক্তিকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু শক্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই জন্য ঈশ্বর চলে যায়। এরপর কাজ শেষে শক্তি যখন অফিসে ফিরে, অফিসের একজন শক্তিকে একটি পেপারস দিয়ে ঈশ্বরের থেকে সাইন করিয়ে আনতে বলে। এই জন্য শক্তি দোতলায় ঈশ্বরের ডেস্কে যায়। ঈশ্বর শক্তিকে দেখেই বসতে বলে, কিন্তু শক্তি শুধু পেপারটি দেখিয়ে দেয়। এই জন্য ঈশ্বর চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। শক্তি বেরিয়ে যাচ্ছিল, তখন ঈশ্বর শক্তিকে থামিয়ে বলে, তুমি তো পড়াশোনায় অনেক ভালো ছিলে, এখন এই অবস্থা কেন তোমার? ভেবো না আমি তোমার কাজকে ছোট করে দেখছি। তুমি কেমন আছো? তোমাকে আমি কত খুঁজেছি, এত বছর কোথায় ছিলে? শক্তি শুধু জানতে চায়, ওই দিন তুমি কোথায় গিয়েছিলে? ঈশ্বর বলে, আরে 3টায় আমার ভাতিজিকে স্কুল থেকে আনতে যেতে হয়, সেখানে গিয়েছিলাম,
5 মিনিট দেরি হলে পাগল হয়ে যায়, তাই দ্রুত গিয়েছিলাম। শক্তি বলে, আমি সেদিনের কথা বলছি না, আমি আমাদের 12 গ্রেডের রেজাল্টের দিনের কথা বলছি। ঈশ্বর কোনো উত্তর দিচ্ছিল না দেখে শক্তি বেরিয়ে যাচ্ছিল। তখন ঈশ্বর শক্তির হাত ধরে শক্তিকে আটকাতে যেতেই শক্তি ঈশ্বরকে চড় মেরে বসে। অবশ্য এরপরে শক্তির পুরো শরীর কাঁপছিল। কাঁপতে কাঁপতে শক্তি বেরিয়ে যায়। ঈশ্বর শুধু হতবাক হয়ে দেখছে। এরপর ঈশ্বর সুন্দরীকে আনতে গিয়ে দেখে টিচার সুন্দরীকে নীল ডাউন করিয়ে রেখেছে। ঈশ্বরকে দেখে টিচার বলে, আপনাকে প্রিন্সিপাল দেখা করতে বলেছে। এই জন্য ঈশ্বর সুন্দরীকে নিয়ে প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপাল বলে, এক মেয়ের ম্যাজিক পেন্সিল চুরি করে অন্য মেয়ের ব্যাগে রেখে দিয়েছে। চুরি করেছে তা না হয় ঠিক আছে, কিন্তু চুরি করতে যে প্ল্যান করেছে এটা বাচ্চাদের টাইপে পড়ে না। কিন্তু সুন্দরী সোজাসাপটা বলে দেয়, আমি চুরি করিনি। টিচার বলে, আমি নিজ হাতে ধরেছি, ও মিথ্যা বলছে। ঈশ্বর বলে, ওরও তো প্রতিদিন পেন্সিল চুরি হয়, তার কি হবে? প্রিন্সিপাল তখন টিচারের কাছে জানতে চায়, আপনি চেক করেননি কখনো? টিচার জানায় করা হয়নি। এই জন্য ঈশ্বর বলে, ওই বাচ্চাকে ধরে পুলিশে দিয়ে দিন, নীল ডাউন করাতে এসেছেন। বলে ঈশ্বর সুন্দরীকে নিয়ে বেরিয়ে আসে। কিন্তু এরপরে সুন্দরী বলে, চাচু, আমি ম্যাজিক পেন্সিল চুরি করেছিলাম। আমার বন্ধু বলেছিল আমি যদি ওকে ম্যাজিক পেন্সিল চুরি করে দেই তাহলে ও আমার সাথে খেলতে যাবে। সুন্দরীর কথা শুনে ঈশ্বর বলে, ঠিক আছে, কিন্তু এরপর থেকে অনুমতি না নিয়ে কারোর কিছু ধরতে যাবে না। ঈশ্বর কিছু একটা ভাবে। এরপর সুন্দরী টিসি নিয়ে বাড়িতে ফিরে আসে এবং কল্যাণীকে বলে, এখন থেকে স্কুলে কিছু হলে ওকে টার্গেট করতো, তাই নিয়ে এলাম। কিন্তু কল্যাণীর কথা, বছরের মাঝখানে নতুন স্কুল কোথায় পাবো? ঈশ্বর বলে, তুমি চিন্তা করো না, বেলুর সাথে কথা হচ্ছে, পন্নি যে স্কুলে পড়ে ওখানে ভর্তি করে দেব। এর মধ্যে সুন্দরী কিছু খেতে খেতে ঘরে ঢুকছিল। কল্যাণী জানতে চায়, কার কাছে জিজ্ঞেস করে নিয়েছিস? বলেই সুন্দরীকে মারতে থাকে। মূলত চুরি করার জন্যই কল্যাণী সুন্দরীর উপর এমন চড়া হয়েছে। সুন্দরীও সবসময় ঈশ্বরের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, আজও তাই করেছে। কল্যাণীও এসে সুন্দরীকে ঠিকভাবে শুইয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ে। সিন চলে যায় পরদিন সকালে। ঈশ্বর অফিসে গিয়ে ফ্যান অন করতেই দেখে শক্তি ফ্যান পরিষ্কার করছিল। শক্তি বলে, ভয় পেও না, ইলেকট্রিসিটি নেই। এরপর ঈশ্বর হেল্প নিয়ে শক্তি নিচে নেমে আসে। ঈশ্বর শক্তিকে বলে, আমার ভাই এখানে কাজ করত। আমাদের যেদিন 12 গ্রেডের রেজাল্ট দিল সেদিনে আমার ভাইয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। তারপরও আমি আবার সেই জায়গায় গিয়েছিলাম যেখানে আমরা সবসময় দেখা করতাম, কিন্তু তুমি আসোনি। তোমার মামার বাড়িতেও গিয়েছিলাম, সেখানেও তুমি ছিলে না। শক্তি বলে, এই ব্যাপারে কিছু শুনতে চায় না। বলেই শক্তি দরজায় এসে কাঁদতে থাকে। তখন ঈশ্বরও এসে শক্তির হাতে হাত রাখে আর বলে, বাপরে, ওই দিন যা মেরেছিলে ভাবলাম আজও মারবে নাকি। শক্তি হেসে বলে, ওই দিনই কম ছিল কোথায়। এরপর থেকে তাদের 12 গ্রেডের লাভ স্টোরি আবার কন্টিনিউ হতে থাকে। সিন চলে যায় এর কয়েকদিন পর। ঈশ্বর সুন্দরীকে পন্নির স্কুলে ভর্তি করিয়েছে। সুন্দরী একদিন পন্নিদের বাড়িতে বসে পন্নিকে হোমওয়ার্ক করে দিচ্ছিল। তখন পন্নি সুন্দরীর কাছে জানতে চায়, এই, তুই কখনো সামনাসামনি হরিণ দেখেছিস? সুন্দরী বলে, না রে। পন্নি বলে, তাহলে চল দেখতে চাই। সুন্দরী জানতে চায়, কিভাবে? পন্নি বলে, কাল রাতে আমি আমার বোনকে একটি ছেলের সাথে ভিডিও কলে কথা বলতে শুনেছি। ওরা একটি জায়গার কথা বলছিল, ওখানে নাকি বিকেল 5টায় হরিণ দেখা যায়। আমাদের 5টার মধ্যেই যেতে হবে। সুন্দরী বলে, চাচু যদি জেনে যায় তখন? আবার আমি তো রাস্তাও জানি না। পন্নি বলে, কোনো একটা প্ল্যান করব। আমিও তো রাস্তা জানি না, কাউকে জিজ্ঞেস করে যাওয়া যাবে। সুন্দরী বলে, আমরা তো জায়গার নামই জানি না, কিভাবে জিজ্ঞেস করে যাব? পন্নি তখন কিছু একটা মনে করে বলে, ও, আয়ান্নার মন্দিরে। অন্যদিকে ভেলুকে দেখা যায় ইন্সপেক্টরের সাথে একটি কেস নিয়ে কথা বলছে। তারা যে কেস নিয়ে কথা বলছিল মূলত আয়ান্নার মন্দিরের পিছে একটি 13 বছরের বাচ্চা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। এখানে আরও জানা যায় ওই জঙ্গলে এক চক্র শুধু স্কুল পুরো বাচ্চাদের টার্গেট করে। এর আগেও 4-5টা ঘটনা ঘটেছে। তাই ইন্সপেক্টর ভেলুকে একটি টিম নিয়ে ওই জঙ্গলে গিয়ে ওই চক্রকে ধরতে নির্দেশ দেয়। এর জন্য ভেলু একটি টিম নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ঈশ্বর সুন্দরীকে পন্ডিতের বাড়ি থেকে নিতে এসেছে। ইনি হচ্ছেন ভেলুর দুলাভাই রবি। রবি টয়লেট থেকে বেরিয়ে পন্নির মাকে বলছিল, টয়লেটটা তো অপরিষ্কার কেন, পরিষ্কার করাতে হবে। তখনই বাড়ির সামনে দিয়ে কর্পোরেশনের এক কর্মীকে যেতে দেখে রবি তাকে বলে, এই ভাই, আমার টয়লেটটা পরিষ্কার করে দাও তো, তোমাকে চা খাওয়াবো। সামনে শক্তিও ছিল, কিন্তু শক্তি না করায় লোকটি রাজি হয় না। এই জন্য রবি তাকে 50 টাকা দেওয়ার অফার করে। কিন্তু শক্তি বলে, না, আমাদের কাজ তোমার বাড়ি পরিষ্কার করা না, তুমি নোংরা করেছ, তুমি পরিষ্কার করো। রবি তখন উত্তেজিত হয়ে শক্তিকে গালি দিতেই শক্তি জুতা দিয়ে মারতে চায়। এই জন্য রবিও উত্তেজিত হয়ে কোদাল দিয়ে শক্তিকে মারতে যাচ্ছিল। আর তখন ঈশ্বর রবিকে থাপ্পড় দিয়ে ময়লা ড্রেনের মধ্যে ফেলে দেয়। অবশ্য ঈশ্বরও বুঝতে পারেনি ব্যাপারটি এমন হয়ে যাবে। সিন চলে যায় রাতে। ঈশ্বর তার আরেক বন্ধু সুরেশকে নিয়ে ভেলুর কাছে ক্ষমা চাইতে এসেছে। কিন্তু এখানে ঘটনা উল্টো। ঈশ্বর ভেলুর দুলাভাইকে চর মেরেছে শুনে ভেলু উল্টো হাসতে হাসতে বলে, কি বলিস তুই, সত্যি মেরেছিস? ওকে আমারই মারা উচিত ছিল। আমার বোন দেখেছে, কিভাবে মারলি বল না?
একটা চর মেরে ছেড়ে দিলি কেন? আরও কয়েকটা দিতি। 3 বন্ধু মিলে মজা করে ঈশ্বর বাড়িতে ফিরে আসে। এরপর দিন ঈশ্বর সুন্দরীকে স্কুলে নিয়ে যায়। পন্নীকে পন্নীর বোন নামিয়ে দিতে এসেছে। পন্নী সুন্দরীর কাছে জানতে চায়, কিছু বলেছিস? সুন্দরী বলে, একটু বলেছি। এই জন্য পন্নী ঈশ্বরকে বলে, আঙ্কেল বিকেলে আমাদের ইয়োগা ক্লাস আছে, আপনি 5:30টায় পর আসবেন। এরপর ঈশ্বর চলে যায়। ঈশ্বর চলে যেতে সুন্দরী বলছিল, চাচুকে না বলে কিভাবে যাব? আর আমরা কিসে যাব? পন্নী বলে, আমি সব ম্যানেজ করে নিব, আমি টাকা নিয়ে এসেছি। ওখানে শেয়ার অটো যায়, আমরা শেয়ার অটোতে যাব। এরপর দুজন ক্লাসে চলে যায়। স্কুল ছুটি হওয়ার সাথে সাথেই দুজন হরিণ দেখতে যাওয়ার জন্য খুশিতে খুশিতে বের হচ্ছিল। তবে যখনই তারা গেটের সামনে আসে, তারা দেখে স্কুল গেটের সামনেই ঈশ্বর রোড লাইটের কাজ করাচ্ছে। সুন্দরী বলে, চাচু মনে হয় অন্য কোনো কাজে এসেছে রে, এখন কি করব? ঠিক তখনই স্কুল থেকে বাস বের হচ্ছিল। পন্নী এবং সুন্দরীও সেই বাসের আড়ালে চুপি চুপি অটোতে গিয়ে বসে। অটো চালক জানতে চায় কোথায় যাবে। পন্নী বলে, আয়নার মন্দিরে, আমার মামা ওখানে আমার জন্য ওয়েট করছে। অবশ্য সুন্দরী পিছে ঈশ্বরের দিকে তাকিয়েছিল। হঠাৎ সুন্দরী পন্নীকে সরি বলে দৌড়ে ঈশ্বরের কাছে চলে যায়। আবার এদিকে পন্নীর অটো স্টার্ট দিয়ে ফেলেছে। বাড়ি ফিরে ঈশ্বর কল্যাণীকে বলে, ভাগ্য ভালো আমি এখানে কাজ করছিলাম। ও গেটের বাইরে চলে এসেছিল। পন্নীও ছিল না, ওয়াচম্যানও ছিল না। ক্লাস যদি ক্যান্সেল হয় ওদের তো কল করে জানানো উচিত। কেমন স্কুল চালায় ওরা? কল্যাণী বলে, তোকে দেখেই তো দৌড়ে এসেছিল। দয়া করে স্কুলে কিছু ঝামেলা করিস না ভাই, আমি টিচারের সাথে কথা বলবো। সিন চলে যায় পরদিন সকালে। সুন্দরী না যাওয়াতে পন্নী সুন্দরীর সাথে কথা বলছে না। সুন্দরী বারবার সরি বলেই যাচ্ছে, কিন্তু পন্নী কেমন যেন আনমনা। টিচার নোটিস করতে পেরে ডাকতেই পন্নী আতকে উঠে কাঁদতে শুরু করে। তবে এরপরই পন্নী বমি করতে করতে টয়লেটে চলে যায়। সুন্দরীও পিছে পিছে গিয়ে টয়লেটের সামনে দাঁড়িয়ে আছে। এরপর পন্নী বের হলে সুন্দরী পন্নীকে বলে, তুই যা বলিস আমি করব, প্লিজ কথা বল। কিন্তু পন্নী একটাও কথা বলে না। সুন্দরীরও মন খারাপ। স্কুল ছুটির সময়ও সুন্দরী বারবার পন্নীকে সরি বলে যাচ্ছে, কিন্তু পন্নী কোনো সাড়াই দিচ্ছে না। সুন্দরী খেয়াল করে পন্নী ক্লাসরুমের মধ্যেই শিশু করে দিয়েছিল। সুন্দরী কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে গিয়ে বলে, চাচু পন্নী আমার সাথে কথা বলছে না। ঈশ্বর বলে, কেন কথা বলবে না কেন? এই জন্য ঈশ্বর পন্নীকে ডেকে জানতে চায়, পন্নী কি হয়েছে রে, তুই আপসেট কেন, শরীর খারাপ? পন্নী বলে, না। ঈশ্বর জানতে চায়, তোর দিদি কোথায়? আচ্ছা চল আমি নামিয়ে দিই। কিন্তু পন্নী যেতে চাচ্ছে না। ঈশ্বর পন্নীর গায়ে হাত দিতেই পন্নী সরে দাঁড়ায়। ঈশ্বর দেখে পন্নীর গা জ্বরে পুড়ে যাচ্ছে। এই জন্য ঈশ্বর বলে, ঠিক আছে তোর মাকে কল করছি। তখন পন্নী বলে, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সাথেই যাচ্ছি। এরপর ঈশ্বর সুন্দরীকে ওয়াচম্যানের ওখানে নিয়ে যায়। সুন্দরী বলে, আমিও যাই। ঈশ্বর বলে, না রে, ওকে একা নিয়ে বোঝালে ঠিক হয়ে যাবে। তুই এখানে ওয়াচম্যানের কাছে থাক, আমি না আসা পর্যন্ত কোথাও যাবি না। এই বলে ঈশ্বর পন্নীকে পন্নীর বাড়িতে ড্রপ করতে চায়। কিন্তু বাড়ির সামনে যেতেই রবির বাইক দেখে ঈশ্বর বলে, তোমার বাবা মনে হয় বাড়িতে, এখানে নেমে যাও। পন্নীর টিফিন ব্যাগ না নিয়ে চলে যাচ্ছিল। এই জন্য ঈশ্বর নিচে নেমে জানতে চায়, কি হয়েছে রে, সুন্দরীর সাথে ঝগড়া? টিচার মেরেছে? আমাকে বল, আমি কথা বলবো। ঈশ্বর পন্নীর গায়ে হাত দিতেই পন্নী আবার সরে দাঁড়ায়। ঈশ্বরও পন্নীকে বোঝানোর চেষ্টা করছিল। তখন পন্নী কাঁদতে শুরু করে। ঈশ্বর বলে, তাহলে ভেলুর সাথে কথা বল। পন্নী কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। ঈশ্বরও তখন ভেলুকে কল করে পন্নীর কথা বলতে যাচ্ছিল, কিন্তু ভেলু তখন শহরের বাইরে কাজে ব্যস্ত থাকায় কথা বলতে পারছিল না। এই জন্য ঈশ্বর ভেলুকে ফ্রি হয়ে কল করতে বলে সুন্দরীকে নিয়ে বাড়িতে চলে যায়। সিন রাতে। ঈশ্বর তখন শাওয়ার নিচ্ছে। তখনই ভেলু কল করে বলে, বাড়ি থেকে কল করে বলল পন্নী বেহুশ হয়ে গেছে, তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে যা। ভেলুর কল পাওয়া মাত্রই রাতে ঈশ্বর পন্নীদের বাড়িতে চলে যায়। এরপরের সিন সকালে। ঈশ্বর এখনও বাড়িতে ফিরেনি, তার ফোনও বন্ধ। এর মধ্যে পন্নীর চাচা এসে বলে, ভাই আপনাকে আমাদের বাড়িতে ডেকেছে। তারা একটি অটোতে করে সুন্দরীকেও তাদের বাড়িতে নিয়ে যায়। কল্যাণী ভিতরে এসে অনেক লোক দেখে জানতে চায়, পন্নীর কি হয়েছে? ভেলু ফোন ধরছে না, ঈশ্বরেরও ফোন বন্ধ। একজন বলে ওঠে, ওর জন্যই তো সব হয়েছে। জানো ও বাচ্চার সাথে কি করেছে? ও পন্নীকে মোলেস্ট করেছে। কিন্তু কল্যাণী বিশ্বাসই করছিল না। রবি তখন সুন্দরীকে বাইরে রেখে আসতে বলে। সুন্দরী অবশ্য যেতে যাচ্ছিল না। অবশ্য কল্যাণী ফোন দিয়ে সুন্দরীকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর রবিরা কল্যাণীকে একটি ভিডিও দেখায়, যেটি মূলত গতকাল পন্নীদের বাড়ির পাশে সিসিটিভিতে রেকর্ড হয়েছিল। সেই ভিডিওটি দেখে কল্যাণী বলে, শুধু এতটুকুই? রবি বলে, এতটুকু মানে তুমি আর কি দেখতে চাও? কিন্তু কল্যাণীর কথা, সত্যিটা তো বের করতে হবে। ঈশ্বর কোথায় বলুন, আমি ওকে জিজ্ঞেস করছি। আর আপনার পন্নীকে জিজ্ঞেস করেছিলেন? রবি বলে, আমার মেয়ের এই অবস্থা আর তুমি সত্যি বের করতে চাও? বলে রবি পাশের ঘরে ঈশ্বরকে মারতে যাচ্ছিল। অন্যরা তখন বাধা দেয়। কল্যাণীও দেখে ঈশ্বরকে মারধর করে অর্ধনগ্ন অবস্থায় আটকে রেখেছে। কল্যাণী বলে, এভাবে আটকে রেখেছেন কেন ওকে?
ঠিকমতো জিজ্ঞেস করলে সত্যিটা জানা যাবে। কিন্তু রবি সুন্দরীকে ডাকতে বলে। কল্যাণী সুন্দরীকে ডাকা মাত্রই রবি সুন্দরীর কাছে জানতে চায়, কাল স্কুল ছুটির পর তোমার চাচা পন্নীকে নিয়ে গিয়েছিল, তোমাকে কেন রেখে এসেছিল বলো তো? সুন্দরী বলে, আমিও সাথে যেতে চেয়েছিলাম। চাচু বলল আমি গেলে পন্নীকে ঠিকমতো বোঝাতে পারবে না, তাই আমাকে রেখে এসেছিল। রবি বলে, এর আগে কখনো তোমার মেয়েকে একা রেখে এসেছে? এর মধ্যে লোকাল থানার ইন্সপেক্টর এসে জানতে চায় পন্নীকে। ইন্সপেক্টর বলে, হসপিটাল থেকে ফোন আসছে। রবি বলে, দেখুন পারিবারিক ব্যাপার, আপনারা যান, আমরা মিটিয়ে নেব। কিন্তু ইন্সপেক্টর বলে, এটা পস্কো মামলা, আপনি কমপ্লেন না করলেও আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। এরপর তারা ঈশ্বরকে থানায় নিয়ে যায়। কল্যাণী ও সুন্দরীকে নিয়ে থানার সামনে বসে আছে। শক্তিও এসে দেখে ঈশ্বরকে টেবিলের এক কোণে বসিয়ে রাখা হচ্ছে, তবে ঈশ্বর লজ্জায় মুখ তুলতে পারছে না। এর কিছুক্ষণ পর ভেলু এসে ইন্সপেক্টরের সাথে দেখা করে। ইন্সপেক্টর জানতে চায়, তোমার পরিবার ভিডিও দিচ্ছে না কেন? ভেলু বলে, ওনারা কোনো কেস করতে চায় না, ছোট বাচ্চা, বদনাম হবে। ভেলু ইন্সপেক্টরকে ডিএসপির সাথে কথা বলিয়ে দিলে ইন্সপেক্টর ঈশ্বরকে ছেড়ে দেয়। কিন্তু ঈশ্বরের সাথে কথা না বলে ভেলু চলে যাচ্ছিল। তখন ঈশ্বর গিয়ে জানতে চায়, পন্নী কি বলেছে, তুই অন্তত বোঝ, আমি কিভাবে? কিন্তু ভেলু ঈশ্বরের কলার চেপে ধরে। ভেলু জানতে চায়, কেন এটা করলি? ভেলু সুরেশকে বলে, ওই দিন পন্নীকে মেডিকেল এক্সামিনেশনের জন্য হসপিটালে নিয়ে যাচ্ছিলাম, ও শুধু চিৎকার করছিল, এমনভাবে চিৎকার করছিল আমি সহ্য করতে পারছিলাম না। ঈশ্বর বলে, দেখ ভেলু, আমি কিছু করিনি। কিন্তু ভেলু ঈশ্বরকে থাপ্পড় দিয়ে জানতে চায়, বাড়িতে না ঢুকে রাস্তায় কেন দাঁড়িয়েছিলি, আর সুন্দরীকে কেন সাথে আনিসনি? ঈশ্বর তখন সব সত্যিটা খুলে বলার চেষ্টা করে। তারপরও ভেলু শুধু জানতে চায়, সুন্দরীকে কেন সাথে নিলি না? ঈশ্বর বলে, আমি জানি না রে। এরপর ভেলু ঈশ্বরকে মারধর করে চলে যায়। ঈশ্বরও বাড়ি ফিরে অনেক কান্না করে। চাচাকে একা বসে থাকতে দেখে সুন্দরীও চাচার কাছে গেলে ঈশ্বর আঁতকে উঠছিল। এই জন্য কল্যাণী ও সুন্দরীকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। ঈশ্বরও ব্যাপারটা বুঝতে পারে, এজন্য সে সুরেশের বাড়িতে চলে যায়। এর মধ্যে শক্তিও দেখা করতে আসে। শক্তিকে কাছে পেয়ে ঈশ্বর শক্তির হাত ধরে কাঁদছিল। তখন শক্তি জানতে চায়, তুই সুন্দরীকে রেখে একা কেন গিয়েছিলি? ঈশ্বর বলে, রেখে গিয়েছি তো কি হয়েছে? শক্তি বলে, এটা নিয়েই তোরা ইস্যু বানাচ্ছে। ঈশ্বর আবারও জানতে চায়, রেখে গিয়েছি তো কি হয়েছে? মূলত ঈশ্বরের কথা, পণ্যও তার কাছে সুন্দরীর মতো, আর সে তো কিছু করেনি, তাহলে একা যাওয়া না যাওয়া নিয়ে কেন ইস্যু হবে? এজন্য ঈশ্বর শক্তির উপর উত্তেজিত হয়ে শক্তিকে চলে যেতে বললে শক্তিও চলে যায়। এরপর ঈশ্বর বাড়ি ফিরে দেখে কল্যাণী মেয়েকে নিয়ে আজ নিজের ঘরে শুয়ে আছে। যে সুন্দরী সবসময় চাচুর বুকে মাথা রেখে ঘুমাতো, সেই বুকটা আজ খালি রেখে ঈশ্বরের ঘুমোতে হচ্ছে। সকাল হতেই সুন্দরী স্কুলের জন্য রেডি হচ্ছিল। তখন কল্যাণী বলে দেয়, আজ থেকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। আর শোন, কাউকে তোর হাত ছাড়া অন্য কোথাও হাত দিতে দিবি না। যদি কেউ অন্য কোথাও ধরে চিৎকার করবি, আমাকে, টিচারকে বা চাচুকে বলে দিবি, ঠিক আছে? সুন্দরী জানতে চায়, চাচু হাত দিলেও? কল্যাণী বলে, চাচু কখনো হাত দিবে না। সুন্দরী আবার জানতে চায়, যদি দেয়? কল্যাণী বলে, চাচু দিলেও মাকে বলবে। তখন ঈশ্বর কথাটি শুনে ফেলে। অবশ্য কল্যাণী ঈশ্বরকে বিষয়টি বোঝাতে যাচ্ছিল যে ব্যাপারটা এমন না, কিন্তু ঈশ্বর মনে কষ্ট পেয়ে বেরিয়ে যায়। কল্যাণী ঈশ্বরকে বোঝানোর জন্য পিছে পিছে যাচ্ছিল, কিন্তু ঈশ্বর চলে যায়। এরপর ঈশ্বর একটি কুয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। তখনই ভেলু এসে সরি বলে ঈশ্বরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভেলু জানায় পন্নীর সাথে তার কথা হচ্ছে। ঈশ্বর বলে, বাদ দে, কোনো বিষয় না, তোর কোনো দোষ নেই রে। কিন্তু কি হয়েছিল, কে করেছে, ও বলেছে কিছু? ভেলু বলে, পন্নীর বলার মতো কোনো পরিস্থিতি নেই। ঈশ্বর বলে, তাহলে আয়ন্ডান মন্দির এলাকায় খোঁজ কর। ভেলু বলে, করেছি, কিছুই পাইনি, সব হয়েছে ওই ফোনের জন্য। ওই শয়তানটা ফোনের মধ্যে গেমস দেখে কিডন্যাপ করেছিল। এদিকে সুন্দরীকে দেখা যায় বাড়ি থেকে বের হয়ে চাচু চাচু বলে ঈশ্বরকে এদিক ওদিক খুঁজছে। তখনই পাশে থেকে এক লোক সুন্দরীকে ডাকে, কিন্তু সুন্দরী চলে যাচ্ছিল দেখে লোকটি কিছু রঙিন মুরগির বাচ্চা ছেড়ে দিয়ে সেগুলো ধরে দিতে বলে। এই জন্য সুন্দরী মুরগির বাচ্চাগুলো ধরে দেয়। এরপর লোকটা ফোন বের করে সুন্দরীকে গেম খেলার লোভ দেখিয়ে জানতে চায়, এখানে কাকে খুঁজছ? সুন্দরী বলে, আমার চাচুকে। লোকটি বলে, ও, আমি জানি তোমার চাচু কোথায় আছে, আমার সাথে চলো, আমি তোমাকে চাচুর কাছে নিয়ে যাব। সুন্দরীও গেম খেলায় মগ্ন, এজন্য লোকটির কথা মতো সুন্দরী লোকটির সাথে চলে যায়। এদিকে ভেলু ঈশ্বরকে বলছে, একবার সুন্দরীকে জিজ্ঞেস করলে কেমন হয়। এই জন্য ঈশ্বররা বাইক নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। পথের মাঝে কল্যাণী চিৎকার করতে করতে বলতে থাকে, সুন্দরী বাড়িতে নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। বলতে বলতে কল্যাণীও রোডের মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এই জন্য ঈশ্বররা কোনো মতে কল্যাণীকে বাইকে তুলে বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে ওই মুরগির বাচ্চা বিক্রেতা লোকটা সুন্দরীকে বাসে করে কোথাও নিয়ে যাচ্ছে। সুন্দরীও ফোনে গেম খেলা এতটাই মত্ত, সেও এক মনে শুধু গেম খেলেই যাচ্ছে। সন্ধ্যা নাগাদ পুলিশের হাতে একটি ফুটেজ আসে,
যেখানে সুন্দরীকে ওই লোকের সাথে একটি বাসে উঠতে দেখা যায়। এদিকে আগামীকাল দিওয়ালি। ইন্সপেক্টর বলে দিওয়ালির সময় কেউ ফোন ধরছে না। যাদের সাথে যোগাযোগ করতে পেরেছি খোঁজ নিতে বলেছি। আর ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চা নিজ ইচ্ছাই যাচ্ছে, হয়তো পরিচিত কেউই হবে। অবশ্য ইন্সপেক্টরের কথাটা ঈশ্বর মেনে নিতে পারে না, তাই সে একটু রাগ করে চলে যায়। সিন চলে যায় পরদিন সকালে, দিওয়ালির দিন। পালানি থেকে 40 কিলোমিটার দূরে উদুমালিপেট্টাই নামক এক জায়গায় এক মহিলা তার গরু খুঁজতে এসে একটি মরদেহ দেখতে পায়, আর সাথে সাথেই পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে পড়ে। পুলিশ এসে দেখতে পায় আনুমানিক 10 বছরের একটি বাচ্চার আগুনে পুরো মরদেহ পড়ে আছে। বডিটি 80 থেকে 90% পুড়ে গেছে, যে জন্য ছেলে না মেয়ে তাও বোঝার উপায় নেই। আশেপাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যাকে পোড়ানো হয়েছে পোড়ানোর সময় সে জীবিত ছিল, কারণ প্রকৃত যেখানে আগুন দেওয়া হয়েছে বডি তার থেকে 10 ফুট দূরে পাওয়া গেছে। ফরেন্সিক সদস্যরাও এসে এভিডেন্স কালেক্ট করতে শুরু করে দিয়েছে। বডিটি ঘোরাতেই বোঝা যায় এটি একটি মেয়ের, এমনকি মেয়েটির গোপনাঙ্গ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বডিটিকে মর্চুয়ারিতে নিয়ে যাওয়া হয়। এই বডিটিকে মর্চুয়ারিতে নেওয়ার পর ঈশ্বরদেরকে খবর দেওয়া হয়। এরপর ঈশ্বররা বডিটি আইডেন্টিফাই করতে আসে। ঈশ্বর এবং কল্যাণী ভিতরে যায় এবং বডিটি দেখার পর কল্যাণী ফিরে এসে বলে এটা সুন্দরী না। ঈশ্বরও বলে সুন্দরী দাঁড়ালে আমার কোমর পর্যন্ত হয়, কিন্তু এই লাশের পাশে আমি শুয়ে দেখলাম আমার বুক অবধি। এ আমাদের সুন্দরী না, অন্য কারোর বডি। চল আমরা চলে যাই। একজন কনস্টেবল ভেলুকে বলে স্যার আপনার বন্ধুকে ভালোভাবে দেখতে বলুন, নয়তো ডিএনএ ম্যাচিং প্রসিডিওর অনেক ঝামেলার। যেতে যেতে ঈশ্বর ভেলুকে বলছিল আমি জানতাম এটা সুন্দরী না, তাও এক মুহূর্তের জন্য জানি বের হয়ে যাচ্ছিল রে। এরপর ঈশ্বর ও ভেলু ওই বাসের কন্ডাক্টরের কাছে গিয়ে সুন্দরীর ফটোটি দেখায়। কন্ডাক্টর বলে এই মেয়ে ছিল। ওরা তো উদুমাইলপেটটায় যায়নি, তার আগেই মাদুথুকুলামে নেমে গিয়েছিল। সময় তখন 6:30 থেকে 6:45 হবে। ওরা উদুমালপেটটার টিকিট করেছিল, কিন্তু মাদুথুকুলাম স্টপেজের একটু আগে ওরা নেমে গিয়েছিল। ঈশ্বর জানতে চায় বাচ্চা কান্নাকাটি করেনি। কন্ডাক্টর বলে বিন্দু মাত্র না, একদমই স্বাভাবিকভাবে যাচ্ছিল। এরপর ঈশ্বররা উঠে যায়, তবে যাওয়ার সময় শুধু বলে যায় বাচ্চাদের হাতে ফোন দিবেন না। কন্ডাক্টর মাদুথুকুলামের কথা বলায় ঈশ্বররা ধারণা করে ওই লোকটা হয়তো সুন্দরীকে এই এলাকাতেই রেখেছে। তাই ঈশ্বর ও ভেলু স্থানীয় থানার পুলিশকে নিয়ে সেই এলাকা এবং ওই এলাকার আশেপাশের এলাকায় তল্লাশি শুরু করে। এর মধ্যে লোকাল থানার ইন্সপেক্টর এসে ভেলুকে একটি স্কেচ দেখায় এবং বলে এই লোক স্কুল ইউনিফর্ম পরা একটি মেয়েকে নিয়ে বাস থেকে নেমে টাটা এইচ গাড়িতে উঠেছিল। টাটা এইচ গাড়িটি ওদের উদুমালপেটটায় নামিয়ে দিয়েছে। হয়তো এখানে থাকলে ধরা পড়ে যেত, এজন্য হয়তো বাস থেকে নেমে টাটা এইচে করে গিয়েছিল। এরপর হয়তো কাজ হয়ে যেতে পালিয়েছে। ভেলু বলে কিন্তু স্যার ওরা তো বডি দেখে বলল এটা সুন্দরী না। ইন্সপেক্টর বলে দেখো ভেলু, কেউই তার বাচ্চার এমন পরিস্থিতি মেনে নিতে পারবে না। এখনও সময় আছে, আমরা আর 2 দিন দেখব, নয়তো 2 দিন পর ওই লাশ বেওয়ারিশ হিসেবে সৎকার করে দেয়া হবে। ইন্সপেক্টর চলে গেলে ভেলু ঈশ্বরকেও বলে ওরা টাটা এসে করে উদুমালপেটটায় নেমেছিল। ঈশ্বর বলে তাতে কি? ভেলু বলে দেখ ওটাই সুন্দরী, কিন্তু ঈশ্বর তা মানতে চাচ্ছে না। এই জন্য ভেলু বলে 2 দিন বাদে পুলিশ বডিটি সৎকার করে দিবে। তুই কি চাস ওই টাটা এসের ড্রাইভারের কাছেও যেতে? চল। এরপর তারা সেই টাটা এস গাড়ির ড্রাইভারের কাছে যায়। সুন্দরীর ফটো দেখালে সে জানায় এই মেয়ে ছিল। তখন ঈশ্বর একটি বাচ্চার কাছে সুন্দরীর পানির বোতলটি দেখে চিনতে পারে। ঈশ্বর জানতে চায় এই বোতলটা তোমরা কোথায় পেয়েছ? ছোট্ট মেয়েটি বলে ওখানে পড়া পেয়েছি, কিন্তু ছেলেটি বলে আমরা সাবান দিয়ে ধুয়েছি আর এখন আপনি নিতে যাচ্ছেন। অন্য মেয়েটি বলে দেয় এখানে একটি মেয়ের বডি পড়েছিল, সেখানে আমরা পেয়েছি। শোনা মাত্র ঈশ্বর কাঁদতে কাঁদতে বসে পড়ে। তাহলে কি সত্যিই সুন্দরী মারা গেল? বাচ্চাটা পানির বোতলটি দিয়ে যায়। এরপর ঈশ্বররা পোস্টমর্টমকারী ডক্টরের সাথে দেখা করে। ডক্টর বলে রিপোর্টে তো আমি লিখে দিয়েছি যে বাচ্চা লাশ পাওয়া গেছে বাচ্চার বয়স 11 বছর। আপনার বাচ্চার বয়স তো 8 বছর। এটা তো আপনার বাচ্চা না। ওই মেয়ের স্বজনেরা আইডেন্টিফাই করার পরে আমরা অটোপসি করেছি। তার মানে সুন্দরী এখনও জীবিত থাকার চান্স আছে। শোনামাত্র ঈশ্বর দ্রুত বাইক নিয়ে সেই ছেলেটির কাছে এসে জানতে চায় তুমি বললে ওই বোতলটা সাবান দিয়ে ধুয়েছিলে, কেন ধুয়েছিলে? ছেলেটি বলে কারণ ওই বোতলে পেট্রোলের গন্ধ ছিল। সিন চলে যায় ডিএসপির অফিসে। ইন্সপেক্টর ডিএসপিকে জানায় পূর্ণি এবং সুন্দরীর বেলায় ওই কিডন্যাপার মুরগি বিক্রেতা সেজেছিল, আর যে মেয়েটি মারা গেছে ওর ওখানে ক্যান্ডি বিক্রেতা সেজে গিয়েছিল। ওই মেয়েটিকে একা দেখে মোবাইলে গেমস খেলার বাহানায় কিডন্যাপ করে নিয়ে এসেছিল। এরপর বন্দি করে বারবার ধর্ষণ করেছে। এরপর জনমানবহীন একটি জায়গা দেখে জীবন্ত পুড়িয়েছে। এমনকি সিমেন্টের ট্রেস যাতে না পাওয়া যায় সেজন্য অ্যাসিড ব্যবহার করেছে। অনজন বলে ও ওই বাচ্চাকে দিয়েই ওয়াটার বোতলে করে পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনিয়েছিল। এর মধ্যে ঈশ্বররা এলে তারা ঈশ্বরদের একটি ফুটেজ দেখায় এবং বলে যে মেয়েটা খুন হয়েছে এটা ওর ভিডিও,
খুনি ওকে দিয়েই তোমার ভাতিজির ওয়াটার বোতলে করে পেট্রোল কিনিয়েছে। প্রথমে ওরা দিতে চায়নি, বাচ্চা কান্নাকাটি করছিল দেখে হয়তো দিয়েছে। তবে সন্দেহ হয় বাচ্চাটার হাতের বস্তাটার দিকে, কারণ বাচ্চাটা যেভাবে বস্তাটা ধরে আছে এর মধ্যে কি থাকতে পারে। ভিডিও দেখে ঈশ্বর বলে, দ্রুত ধরার ব্যবস্থা করুন স্যার। ডিএসপি বলে, অপারেশন চলছে, এটা যেহেতু সেন্সিটিভ কেস, ওপেনলি হ্যান্ডেল করা যাচ্ছে না। আর যতক্ষণ ও বুঝতে না পারছে যে আমরা ওকে খুঁজছি, ততক্ষণ আপনার বাচ্চা সেফ। আপনার বাচ্চা তো 3 দিন আগে নিখোঁজ হয়েছে, কিন্তু এখন যে খুন হয়েছে তাকে কিডন্যাপ করার 14 দিন পর খুন করেছে। ঈশ্বর জানতে চায় 14 দিন কেন? ও যদি প্রতিদিন বাচ্চাদের উপর নজর রেখে একা পেয়ে কিডন্যাপ করে, তাহলে কীভাবে জানলো যে সুন্দরী ওই সময় একা থাকবে? আমিও তো জানতাম না সুন্দরী তখন একা থাকবে। ইন্সপেক্টর বলে, হয়তো আশেপাশে থেকে ফলো করছিল, খেয়াল করনি। ঈশ্বর বলে, ও যদি ওই বাচ্চাকে মারতে জায়গা খুঁজছিল, ও আমার বাচ্চাকে কেন সাথে নিয়ে যাবে? তাতে তো ওর রিস্ক থাকে। ও সুন্দরীকে পাওয়ার পরই ওই মেয়েকে খুন করেছে। তার মানে দাঁড়াচ্ছে অন্য কোনো টার্গেট না পাওয়া পর্যন্ত সুন্দরীকে মারবে না। আপনারা দ্রুত ওকে খুঁজে বের করুন। ডিএসপি বলে, চিন্তা করো না, আমরা কাজ করছি। এরা বাচ্চাদের পছন্দের জিনিস দিয়ে বাচ্চাদেরকে কনভিন্স করে, তাই ভালো করে বলো তোমাদের বাচ্চা কী কী জিনিস পছন্দ করত। ঈশ্বর তখন একে একে সেই সব কিছুর কথা বলতে থাকে যেগুলো সুন্দরী পছন্দ করে। আর পুলিশও ওই এলাকায় গিয়ে খোঁজ করতে থাকে গত 3 দিনে ছবির ওই ব্যক্তি এসব কিনতে এসেছিল কিনা। ঈশ্বর জানায় ও মাছ আকৃতির মিষ্টি খুব পছন্দ করে, এজন্য পাশের মিষ্টির কারখানায় খোঁজ করা হয়। তবে এখানে এক ব্যক্তি ওই লোকের এবং সুন্দরীর ফটো থেকে চিনতে পেরে বলে, এই লোক তো ওই বাচ্চাকে নিয়ে নদীর পাড়ের ব্রিজের উপর আমার কাছ থেকে মিষ্টি নিয়েছিল এবং বলেছিল রোজ তারা মিষ্টি কিনতে আসবে। এই জন্য এই লোকটিকে সেই লোকেশনে রেখে ঈশ্বররা দূর থেকে নজর রাখতে শুরু করে। তাদের ধারণা ও হয়তো মিষ্টি কিনতে আসতে পারে। তবে সারা রাত অপেক্ষা করার পরও ওই কিলারের দেখা পাওয়া যায় না। পরদিন ঈশ্বররা বাজারে দাঁড়িয়ে আলোচনা করছিল যে এখন তারা কি করতে পারে। ঈশ্বর বলে, চল মুরগিওয়ালার কাছে খোঁজ করে আসি। এই জন্য ঈশ্বররা বেরিয়ে যায়। আর তখনই ওই কিলারকে দেখা যায়, যার নাম মুরুগান। মুরুগান দোকান থেকে সেরেলাক, ললিপপ, দুধ আর একটি ভ্যাসলিন কিনে নিয়ে যায়। মুরুগান সেখান থেকে একটি বদ্ধ ঘরের মধ্যে গিয়ে সুন্দরীকে বলছে, আঙ্কেল যা বলবে তাই করবে তো? কিন্তু সুন্দরী কাঁদতে কাঁদতে বলছে, আমি চাচুর কাছে যেতে চাই। মুরুগান বলে, তোমার চাচু শহরে গেছে, কাল এলেই দেখা করতে পারবে। এখন আমি যা বলি তাই করো। তুমি আঙ্কেলের কাছে সেরেলাক চেয়েছ, আমি এনে দিয়েছি। তারপর সুন্দরী বলে যাচ্ছে, আমি চাচুর কাছে যাব। এরপর মুরুগান পাশে একটি বস্তা দেখিয়ে বলে, জানো এর মধ্যে কি আছে? 2টি সাপ আছে, কথা না শুনলে ছেড়ে দিব, এরপর তোমাকে কামড়াবে। মুরুগান সাপ ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছিল। তখন সুন্দরী বলে, আমি গোসল করতে চাই। মুরুগান বলে, তো ভালো কথা, চলো আমি তোমাকে সাবান মেখে গোসল করাই। সুন্দরী বারবার না করছিল, কিন্তু মুরুগান জোরপূর্বক সুন্দরীকে ওয়াশরুমের মধ্যে নিয়ে যায়। সিন চলে যায় রাতে। ঈশ্বররা আজও ব্রিজের উপর লোকটিকে রেখে দূরে দাঁড়িয়ে নজর রাখছে। অন্যদিকে মুরুগানকে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ মুরুগানের সামনে সেই বৃদ্ধ মিষ্টিওয়ালা পড়ে যায়। মুরুগান জানতে চায়, আপনার কাছে মাছ আকৃতির মিষ্টি আছে? বৃদ্ধ মুরুগানকে দেখে চিনতে পারে এবং কিছুক্ষণ মিষ্টি খোঁজার ভান করে বলে, খুঁজে পাচ্ছি না, তবে পাশে আমার মেয়ে জামাই মিষ্টি বিক্রি করে, তারা ওকে কল করে আনতে বলছি। এরপর বৃদ্ধ তার জামাইকে কল করে, মানে ব্রিজের উপর যে দাঁড়িয়ে আছে। কিন্তু এই লোকের ফোন আবার ঈশ্বরদের সাথে কানেক্ট করা, এই জন্য ফোন বিজি পেয়ে বৃদ্ধ মিষ্টি বের করে দিচ্ছিল। ঠিক তখন এদিক দিয়ে একটি পুলিশের গাড়ি যেতে দেখে বৃদ্ধটা পুলিশ পুলিশ বলে চিৎকার করে মুরুগানকে চেপে ধরে। অবশ্য মুরুগান বুড়োকে ফেলে দিয়ে ঝোপের ভিতরে পালিয়ে যায়। মুরুগান বেশ ভয় পেয়ে যায়, তাই ফিরে এসে চিন্তা করে তাকে নিশ্চয় পুলিশ খুঁজছে। তাই ধরা পড়ে যাওয়ার আগেই মুরুগান সুন্দরীকে বলে, চলো এখান থেকে চলে যাই। কিন্তু সুন্দরী কোথাও যেতে যাচ্ছে না, সে চাচুর কাছে যাবে। এই জন্য মুরুগান সুন্দরীকে থাপ্পড় দিয়ে ফেলে পিছন দিক থেকে গলা চেপে শ্বাসরোধ করার চেষ্টা করে। সিন পরদিন সকালে। বুড়োটা পুলিশকে জানানোর পর পুলিশ এসে ইনকোয়ারি করছে। পাশেই রাস্তার পাশে চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি চেক করা হচ্ছে। অন্যদিকে মুরুগানকে দেখা যায় চুলদাড়ি শেভ করে অন্য বেশ ধরেছে, যাতে তাকে কেউ চিনতে না পারে। মুরুগানের সাথে সুন্দরীকেও দেখা যায়। মুরুগান সুন্দরীকে বলে, তুমি যদি চাচুর কাছে যেতে চাও তাহলে আমি যা বলছি তাই করো। মুরুগান সুন্দরীর হাতে একটি বোতল দিয়ে পেট্রোল কিনতে বলে আর ভয় দেখাতে ওই বস্তাটা ধরিয়ে দেয়। কিন্তু সুন্দরী ভয়ে ভয়ে রাস্তা পার হতে গিয়ে একটি কারের সামনে পড়লে আশেপাশের লোকজন এগিয়ে আসে। তখন মুরুগানও চালাকি করে সুন্দরীকে নিয়ে যায়। সুন্দরীও সাপের ভয়ে বস্তা হাতে নিয়ে মুরুগানের সাথে হেঁটে চলেছে। মুরুগান সুন্দরীকে নিয়ে একটি অটোতে উঠে এখান থেকে চলে যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু কিছু দূর যেতেই পুলিশ চেকপোস্ট দেখে মুরুগানের পিলে চমকে ওঠে। মুরুগান অনেক ভেবেচিন্তে একটি ফেক কলের নাটক করে পাশে থাকা মহিলাকে বলে, দিদি আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে দ্রুত যেতে হবে। চেকপোস্টের ওই পারে আমার ওয়াইফ অপেক্ষা করছে, আপনি শুধু আমার মেয়েকে চেকপোস্টের ওই পারে নামিয়ে দিবেন। মহিলা বলে, ঠিক আছে,
আপনি ফোন করে বলে দিন। এরপর মুরুগান অটো থেকে নেমে পিছে থাকা আরেকটি অটোতে বসে লুকিয়ে নজর রাখতে থাকে। মূলত তার ইচ্ছা ওই পারে সুন্দরীকে নামিয়ে দেওয়ার পর সে সুন্দরীকে সেখান থেকে নিয়ে চলে যাবে। এদিকে সুন্দরী অটোর মধ্যে বারবার বলছে, আমি চাচুর কাছে যাব, আমি চাচুর কাছে যাব। পাশের মহিলা সুন্দরীর গায়ে হাত দিয়ে দেখে প্রচুর জ্বর, আবার হাতে ক্ষত। এজন্য মহিলার একটু সন্দেহ হয় আসলে কি লোকটা ওর বাবা। মহিলা দ্রুত চেকপোস্টে থাকা পুলিশকে গিয়ে বলে। মুরুগানও সব দেখছে, তবে পুলিশ অটোর কাছে আসতে আসতে মুরুগান চেকপোস্ট পার হয়ে গেছে। এসআই ফোন থেকে ফটো বের করে দেখে এ তো সুন্দরী। এজন্য এসআই সুন্দরীকে বের করতে যাচ্ছিল। বস্তায় হাত দিতেই সুন্দরী সাপ সাপ বলে চিৎকার করতে করতে সেন্সলেস হয়ে পড়ে। এসআই দ্রুত সুন্দরীকে কোলে তুলে নিয়ে তাদের জিপের দিকে দৌড়ে যাচ্ছিল। ঈশ্বররাও এদিকেই ছিল। এর মধ্যে ঈশ্বর খেয়াল করে সুন্দরীকে নিয়ে যাচ্ছে। এজন্য ঈশ্বর দৌড়ে গিয়ে সুন্দরীকে কোলে তুলে নেয়। ঈশ্বর সুন্দরীকে বলে, আমি এসে গেছি রে মা, আমি এসে গেছি, তোর কিছুই হবে না। সুন্দরীকে দ্রুত হসপিটাল নিয়ে যাওয়া হয়। ইন্সপেক্টর ভেলুকে বলে, পরিবারকে বোঝাও, দেখো বাচ্চার সাথে কথা বলা যায় কিনা, চাইল্ড ওয়েলফেয়ার থেকে লোক ডাকো, আর যত দ্রুত সম্ভব ওকে ধরার ব্যবস্থা করো। এর মধ্যে ঈশ্বর এসে ভেলুকে বলে, আমাকে তুই অদা কর, ওকে ধরে আমার হাতে তুলে দিবি, আমি নিজ হাতে ওকে খুন করব। কিন্তু ভেলু এড়িয়ে যায়। ইন্সপেক্টর ঈশ্বরকে বলে, চিন্তা করবেন না, যেখানে রেখেছিল আমরা খোঁজ পেয়েছি, 24 ঘন্টার মধ্যে আমরা ওকে ধরে ফেলব। ঈশ্বর কোনো উত্তর না দিয়ে চলে যায়। এখান থেকে সিন চলে যায় এই ঘটনার 24 দিন পর। ঈশ্বর মেডিসিন নিয়ে বাইরে বসে আছে। মূলত বারবার অ্যাবিউজের শিকার হয়ে সুন্দরী সেই ট্রমা থেকে বের হতে পারেনি, তাই পুরুষ মানুষ দেখলে উত্তেজিত হয়ে ওঠে। এই জন্য সুন্দরী ঘুমিয়ে পড়লে কল্যাণী ফোন করে ঈশ্বরকে ভিতরে ডাকে। কল্যাণী সুন্দরকে বলে, ডাইপার আমাদেরই চেঞ্জ করতে হবে, তুমি ওকে একটু ঠিক করে শুয়ে দাও। এরপর ঈশ্বর যখন সুন্দরীকে উঠাতে যাবে তখনই সুন্দরীর ঘুম ভেঙে যায়। ঈশ্বরকে দেখা মাত্র সুন্দরী চিৎকার করতে থাকে আর হাত ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে। ভাবুন তো, আপনার সন্তান আপনাকে দেখে ভয় পাচ্ছে, এর থেকে কষ্টের কি হতে পারে। পরবর্তী দিন ঈশ্বর হসপিটালে ঢোকার সময় ওই ইন্সপেক্টরকে দেখে জানতে চায়, ম্যাডাম আপনার 24 ঘন্টা তো শেষ, তাই না? জানেন এগুলো কি? ও তো নিশ্চয় খেয়ে দিয়ে অনেক আনন্দে ঘুরে বেড়াচ্ছে, তাই না? বলে ঈশ্বর চলে যায়। ঈশ্বর হসপিটালে ঢুকেই দেখে পন্নী এসেছে। পন্নী ঈশ্বরকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরে। ঈশ্বর শুধু পন্নীর কাছে জানতে চায়, কেমন আছিস রে? পন্নী বলে, ভালো। এরপর ঈশ্বর পন্নীকে সুন্দরীর কাছে নিয়ে যায়। পন্নী সুন্দরীকে অনেক কিছু বলে, যে তুই ফিরে এলে আমরা এটা করব ওটা করব। সুন্দরী শুধু চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সিন চলে যায় রাতে। ঈশ্বরকে না পেয়ে ভেলু এবং সুরেশ খোঁজ করতে শক্তির কাছে এসে জানতে চায় ঈশ্বর কোথায়। ভেলু বলে, আমরা ওই খুনিকে ধরেছি, জানি না ঈশ্বর কোথা থেকে খোঁজ পেয়েছে, থানায় গিয়েও ঝামেলা করে এসেছে, ওকে খুন করতে ঘুরে বেড়াচ্ছে। ও ভাবছে শুধু ওই কষ্ট পাচ্ছে, আমাদের বাচ্চার সাথে করেছে, আমরা এমনিতেই ছেড়ে দিব। একবার কোটে হেয়ারিংটা হোক, তুমি কি ওকে একটু বোঝাও, হয়তো তোমার কথা শুনতে পারে। এদিকে ঈশ্বরকে দেখা যায় একটি চাকুর গায়ে আঠা দিয়ে কাচের গোড়া লাগাচ্ছে। শক্তি এসে দেখে গেটও তালা দেয়া। শক্তি ঈশ্বরকে বলে, গেট খুলো, তুমি কি করছো ভিতরে? ঈশ্বর বলে, তুমি যাও, আমি পরে আসছি। কিন্তু শক্তি বোঝায়, দেখো ওর ফাঁসির সাজা হবে, তুমি এসব করতে যেও না। ঈশ্বর শুধু বলে, আমি ওকে মারব। ঈশ্বর গেট না খুলেই ভিতরে চলে যায়। শক্তি তখনও বলে যাচ্ছে, ভাবি আর বাচ্চার কি হবে ভেবেছ একবার? আমি কিন্তু ভাবির কাছে সব বলে দেব। সিন চলে যায় কোর্টে। শক্তি কোর্টে এসে দেখে পন্নীরা বসে আছে। অন্যদিকে কোর্টের মধ্যে হেয়ারিংয়ের প্রস্তুতি চলছে। মূলত ইন ক্যামেরা প্রসিডিংয়ের মাধ্যমে জবানবন্দি নেওয়া হবে। এদিকে ঈশ্বরকে দেখা যায় কোর্টে এসে উকি দিয়ে ভিতরে দেখছে। একজন কনস্টেবল এসে ঈশ্বরকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর ঈশ্বর কাউকে ফোন করে বলে, আমি ওকে দেখেছি, তোরা রেডি থাকিস। ঈশ্বর বলতে বলতে বের হচ্ছিল, তখন শক্তি দেখতে পেয়ে ঈশ্বরের পিছু করে। এদিকে কোর্টে জাজ ক্যামেরার মাধ্যমে পন্নীর স্টেটমেন্ট নিচ্ছে। মন্দিরে ঘটনার কথা জানতে চাইলে পন্নী বলে, আমি হরিণ দেখতে গিয়েছিলাম, হঠাৎ এক আঙ্কেল এসে আমাকে তার ফোনে ক্যান্ডি ক্রাশ গেম খেলতে দেয়। এরপর সে আমার হাত ধরে। গেম খেলার সময় আমি কিছু বুঝতে পারিনি, তবে এরপরই সে আমার স্কার্টে টান দেয়। এদিকে বাইরের শক্তি ঈশ্বরের বাইকের চাবি নিয়ে জানতে চায়, তুই কোথায় যাচ্ছিস রে? আমার কথা শোন। ঈশ্বর নেমে বলে, তোর বাচ্চার সাথে যদি হতো তুই কি করতি? হয়েছে তো আমার বাচ্চার সাথে, ভাইয়া যদি আজ বেঁচে থাকতো এসব দেখে মরে যেত। শক্তি বল, আমিও তো তাই বলছি, তোর ভাই বেঁচে থাকলে আলাদা কথা ছিল, সুন্দরীর সাথে যা হয়েছে এটা ওর আইডেন্টিটি বানাস না। ঈশ্বর বলে, কেউ আমার বাচ্চার সাথে এসব করে নির্দ্বিধায় ঘুরে বেড়াবে আর আমি চুপ থাকবো? ওকে জীবিত রাখলে আমি আমার সুন্দরীর চোখে চোখ রাখতে পারবো না। শক্তি বলে, তুই পাগল হয়েছিস? কোনো মেয়ে যদি লোকাল বাসে ওঠার পর কোনো অ্যাবিউজের শিকার না হয়ে নেমে যায় তখন তাকে ভাগ্যবতী বলে। তুই জানিস যখন আমি নিচে নামছিলাম কতজন আমার বুকের দিকে খারাপ নজরে তাকাচ্ছিল? তাদেরই পরিবারের কোনো মেয়ের সাথে যদি এমনটা হয় তাদেরও তোর মতো রক্তগরম হয়ে যায়।
এখানের প্রতিটি মহিলার কাছে জিজ্ঞেস করে দেখ, প্রত্যেকেরই কোনো না কোনো স্টোরি আছে, কিন্তু পুরুষকে জিজ্ঞেস কর, সে নিজেকে একদম চরিত্রবান বলবে। শক্তির এত কিছু বলার পরও ঈশ্বর বাইকের চাবি নিয়ে চলে যায়। অন্যদিকে পন্নীকে ক্যামেরার মাধ্যমে সুকুমার নামে একজনকে দেখানো হয়। সিন চলে যায় সন্ধ্যায়। ঈশ্বরকে ফোনে না পেয়ে শক্তি সুরেশের বাড়িতে এসেছে, কারণ সুরেশও ফোন ধরছে না। সুরেশের ওয়াইফ জানায় সে তো বাড়িতে নেই। সুরেশের ওয়াইফ সুরেশকে কল করে শক্তির সাথে কথা বলিয়ে দেয়। শক্তি জানতে চায় ঈশ্বর কোথায়। সুরেশ বলে আমি জানি না তো, কিন্তু শক্তি বলে দেখ সুরেশ, তুই সব জানিস, কিন্তু তোরা যাকে মারতে যাচ্ছিস সে আসল অপরাধী না। সুন্দরীও তো ওকে দেখেইনি। বিশ্বাস না হলে কল্যাণী ভাবের কাছে জিজ্ঞেস করে দেখ। শক্তি বলার সাথে সাথে সুরেশ এদিকে আসা প্রত্যেকটি বাসের মধ্যে উঠে চেক করতে থাকে। এদিকে শক্তি ভেলুর সাথে দেখা করে এবং ভেলুকেও জানায় যে লাস্ট ওকে আমি কোর্টে দেখেছিলাম। সুরেশ বলল ও নাকি সেই বাসেই আছে যেই বাসে অপরাধীকে নিয়ে যাওয়া হচ্ছে। কোন বাস তা সুরেশ বলতে পারে না। ওকে শুধু ঈশ্বর বলেছে বাস স্ট্যান্ডের বাইরে বাইক নিয়ে রেডি থাকতে। বাস স্ট্যান্ডে বাস ঢোকার সময় ভিড়ের মধ্যে ওকে খুন করার প্ল্যান করেছে ওরা। ভেলু বলে নিশ্চয়ই ওরা ভেসে যাবে, দাঁড়াও আমি দেখছি কি করা যায়। এদিকে ঈশ্বরকেও দেখা যায় সেম বাসে ট্রাভেল করছে। ভেলু বাসে থাকা পুলিশ সদস্যকে কল করে, কিন্তু বাসের মধ্যে ঠিকমতো কথা শোনা যাচ্ছে না। এর মধ্যে বাসটি স্ট্যান্ডে ঢুকে পড়লে যাত্রীরা নামতে শুরু করে। আর তখন ঈশ্বর সুকুমারকে যেই মারতে যাবে তখনই সুরেশ এসে ঈশ্বরকে বাধা দিয়ে জোরপূর্বক নিচে নামিয়ে নিয়ে যায়। সুরেশ বলে যাকে মারছি সে আসল অপরাধী না। সুন্দরী বলেছে ও সে না। ঈশ্বর বলে তুই মিথ্যা বলছিস, না হলে ওকে কেন পুলিশ নিয়ে যাচ্ছে। সুরেশ বলে সুন্দরীকে যে কিডন্যাপ করেছিল আর পন্নীর সাথে যা হয়েছিল দুটোই আলাদা ব্যক্তির কাজ। পুলিশ ভেবেছে দুটি একজনের কাজ, পুলিশই গুলিয়ে ফেলেছে। এই লোক শেয়ার অটো ড্রাইভার। পন্নী ওর অটোতে করে মন্দিরে গিয়েছিল, সেখানেও পন্নীর সাথে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু সুন্দরীকে কে কিডন্যাপ করেছিল পুলিশ এখনও তাকে ধরতে পারেনি। ও শুধু পন্নীকে মোলেস্ট করেছিল। শোনামাত্র ঈশ্বর বাসে উঠে সুকুমারকে ইচ্ছামতো কুপিয়ে পালিয়ে যায়। সিন চলে যায় হসপিটালে। ভেলু বলছে ওরা আগে সব প্ল্যান করে রেখেছিল। বাসের এই ঘটনার জন্য দুজন পুলিশের চাকরি চলে গেছে। ভেলু ঈশ্বরকেও বোঝায় যে আজ রাত তুই হসপিটালে থাকবি, আমি যা বলবো তার বাইরে কিছুই করবি না, না হলে তোকে বাঁচাতে পারবো না আমি। বলেই ভেলু চলে যায়। কিন্তু ঈশ্বর বলে ওকে আমি মারব। আমাকে চাচু চাচু বলে ডাকতো, আর আজ আমার বাচ্চা কথাই বলে না। কল্যাণী বলে সব আমারই ভুল। ও পেটে আসার পর আমি যদি অ্যাবর্শন করে নিতাম আজ এই দিন দেখতে হতো না। আমি তোমাকে ভরসা করেছিলাম যে তুমি সবসময় আমাদের পাশে থাকবে। ঈশ্বর বলে কি বলছো ভাবি, আমি সবসময় তোমাদের পাশে থাকব। শক্তি বলে ওঠে কিভাবে 24 ঘন্টার সাথেই থাকবে? এই কথা বললে তো সেদিন আমাকেও একা ফেলে এসেছিলে। বলতে বলতে শক্তি কাঁপছিল, এজন্য কল্যাণী পানি আনতে চলে যায়। শক্তি বলে রেজাল্ট দেখার পর তুই আমাকে ওই জায়গায় ওয়েট করতে বলেছিলি, আমি গিয়েছিলাম, তুই আসিসনি। কিন্তু আমার মামা সেখান দিয়ে যাচ্ছিল। আমি ভয়ে লুকিয়ে পড়েছিলাম যেন আমার মামা আমাকে না দেখে। তারপরও ওই শয়তানটা আমাকে দেখতে পেয়েছিল। আমি কোনো ছেলের জন্য ওয়েট করছিলাম জানার পর ও আমাকে ঝোপের মধ্যে নিয়ে যায়। আমি মামার পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছিলাম, কিন্তু সে শোনেনি। এরপরও আমাদের বাড়িতে এমনভাবে আসতো মনে হতো যেন কিছুই হয়নি। আমাকে তাকে দেখে লুকিয়ে বেড়াতে হতো। শক্তির মুখে সব কিছু শোনার পর ঈশ্বর কাঁদতে কাঁদতে জানতে চায় ও এখন কোথায়, শুধু তাই বল। শক্তি বলে আমি কিভাবে ওই সিচুয়েশন থেকে বের হলাম একবারও জানতে চাইলি না? তোর কাছে ওকে খুন করাই গুরুত্বপূর্ণ? ও মারা গেছে 5 বছর হয়ে গেছে, যা ওকে খুন করে আয়। তোর বাচ্চার এই অবস্থা দেখতে পারছিস না দেখে ওকে মারতে চাচ্ছিস তাই না? বাচ্চা তোকে বলেছে বদলা নিতে, এখনও কি তুই ওর ভবিষ্যতের কথা ভাববি না? তারপর ওকে মারতে যাবি? বলতে বলতে শক্তি চলে যায়। এরপর ঈশ্বর সুন্দরীর কাছে গিয়ে বসছিল। তবে যখনই দরজা খুলতে যাবে সুন্দরী হাত দিয়ে ইশারা করতে থাকে। ঈশ্বর কাছে যেতেই সুন্দরী বলে চাচু ওই দরজাটা খুলে রাখো, আমি দরজাটা খুলে বাইরে এসেছি। আমি বাড়ি যাওয়ার রাস্তাটা চিনি না চাচু, আমি এখানেই থাকবো, তুমি এসে আমাকে নিয়ে যাও চাচু। ঈশ্বর সুন্দরীর পাশে মাথা রেখে চোখের জল ফেলে যাচ্ছে। সুন্দরী বলছিল হে ঈশ্বর, আমার চাচুকে আমার কাছে পাঠাও। সুন্দরী চোখ খুলে ঈশ্বরকে দেখেই বলে চাচু আমার কাছে আসো চাচু। ঈশ্বর তখন সুন্দরীর আরও কাছে এসে সুন্দরীর বেডে সুন্দরীর পাশে শুয়ে চোখের জল ফেলতে থাকে। সিন চলে যায় এর কয়েকদিন পর। সুন্দরী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। শুধু তাই নয়, সুন্দরী এখন আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। অন্যদিকে পুলিশ একটি নির্জন জায়গায় মুরুগানের পোড়া মরদেহটি পায়। পুলিশও বলছে যেই মারুক না কেন ওর মরাটাই উচিত ছিল। এখন আপনার কি মনে হয় মুরুগানকে কে মেরেছে? যাই হোক, চাচা ভাতিজির গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। শেষে শুধু একটা কথাই বলতে চাই, বাচ্চাদের হাতে এভাবে মোবাইল ফোন তুলে দিবেন না, তাতে তারাই ক্ষতিগ্রস্ত হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।